সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে এবং অস্থিতিশীল করে একটি গ্রুপ কিন্তু ফায়দা নিতে যাচ্ছে। যে কথাগুলো গত কয়েকদিন ধরে আমরা বলে আসছি, যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় কিছুটা সময় হয়তো খেয়াল করা যায় না, এবং কিছুটা সময় এই ষড়যন্ত্রকারীরা কিছুটা চুপ ছিল। তারা আসলে কিং কর্তব্য বিমূঢ় ছিল, কি করবে আসলে বুঝে উঠতে পারছিল না। এখন কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে, এবং এই মাসটা যেহেতু মহান স্বাধীনতা আহ, স্বাধীনতা দিবসের মাস, এবং জাতীয় দিবস এই অল্প সময় পরে, একদিন পরেই হবে। এজন্য এই সময়টাকেই কিন্তু গুজবের জন্য আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছে ষড়যন্ত্রকারীরা। কি সেই গুজব? গুজব হলো, খুব খেয়াল করবেন, এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আপনারা অনেকের কথা শুনবেন, বিশেষ করে দেশের বাইরে থেকে অনেকে এই কথা বলেন। তাদেরকে সম্মান রেখেই বলতে চাচ্ছি, তাদের অনেক তথ্য কিন্তু সাধারণ মানুষ একেবারেই অন্ধ বিশ্বাসে তারা এগুলো গ্রহণ করে। কিন্তু বাস্তবে যখন এগুলো হয় না, বাস্তবায়িত হয় না, তখন কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়। আসলে কেউই কিন্তু কোনো বিষয়ে নিশ্চিত হয়ে বলতে পারে না। হয়তো পরিস্থিতি আঁচ করে, কিংবা সোর্সের মাধ্যমে জেনে, কিংবা ঘটনার ধারাবাহিকতায় কি ঘটতে পারে এই ধারণা করে অনেক সময় অনেক কথা বলা হয়, যে কথাগুলো অনেক সময় মেলে না। অনেকে বিশ্বাস করে আছে যে বাংলাদেশে তাহলে আবার কি শেখ হাসিনা ফিরে আসতেছে কিনা, সেনাবাহিনীর মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে কিনা, ছাত্রদের সঙ্গে আহ, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বিরোধ কি চরম আকার ধারণ করলো কিনা, রাষ্ট্রের দায়িত্ব কি তাহলে সেনাবাহিনী নিল কিনা। মানে এরকম গুজবগুলি কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারেই খুবই কমন একটি ব্যাপার, যেটি গত কয়েকদিন ধরে হচ্ছে। আসলে কিন্তু এগুলো যেটি বলছিলাম গুজব, গুজব কিন্তু গুজবই। গুজবটা কেন ছড়ানো হয়? গুজবটা ছড়ানো হচ্ছে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য। গুজবটা তৈরির মূল লক্ষ্য হচ্ছে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করা। সেনাবাহিনীর ভূমিকা শুরু থেকেই কিন্তু ইতিবাচক। শুধু যে এই গণ অভ্যুত্থান তা কিন্তু নয়, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান অবস্থা পর্যন্ত, আজকের দিন পর্যন্ত সেনাবাহিনী তার ইতিবাচক ভূমিকা কিন্তু পালন করছে। দুই একজন বিচ্ছিন্ন ভাবে সেনা কর্মকর্তা কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা হয়তো তারা দেশের জন্য সঠিক কাজটা করতে পারে নাই, এটার শাস্তিও তারা ভোগ করেছে। অনেক ক্ষেত্রে অনেক সময় তারা দেশান্তরিত হয়ে থাকতে হয়েছে, অনেক সময় শাস্তির মুখোমুখি হতে হয়েছে, অনেকে ঘৃণিত হয়েছে, লজ্জিত হয়েছে। কিন্তু একটা বাহিনীর বেশিরভাগ সদস্য যখন দেশের পক্ষে কাজ করতে চায়, তখন কিন্তু সেই বাহিনীর উপর দোষারোপ করা যায় না। অপরাধী কত পার্সেন্ট সেটি কিন্তু সবসময় বলা হয়। এই একটা বাহিনীর অপরাধী ব্যক্তি হিসেবে ব্যক্তির দোষ থাকতেই পারে, সেই দোষ কিন্তু কোনো বাহিনীর দোষের উপর বর্তায় না। যেভাবে হাসনাত আব্দুল্লাহ আহ, তার সঙ্গে বৈঠকের বিষয়ে এবং আওয়ামী লীগের বিষয় নিয়ে সেনাবাহিনীর একটা বিষয় স্ট্যাটাস দিল, এবং তারপর থেকে পরিস্থিতি যতটা উত্তপ্ত হলো, সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও কিন্তু সেনাবাহিনী ধৈর্য ধারণ করেছে, এবং তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য বিবৃতি কিন্তু আসেনি। এটাই হচ্ছে একটি বাহিনীর শৃঙ্খলা, এটাই হচ্ছে একটি বাহিনীর সৌন্দর্য। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নিশ্চয়ই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা যত বাহিনী আছে, পুলিশ সহ অবশ্যই সবাই কিন্তু দেশের জন্য কাজ করবে। এখন কে খারাপ কাজ করেছে, কে দুষ্টামি করেছে, কে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে, কে ভারতের দালালি করেছে, সেটা তো তার দায়, সেটাও সেই ব্যক্তির দায়। সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হোক, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, কোনো সমস্যা নাই। কিন্তু পুরো বাহিনীকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবেন, সেটা কিন্তু দেশ হিসেবে সার্বভৌমত্বের দিকে কিন্তু আঘাত হানবে, প্রশ্নবিদ্ধ করবে সার্বভৌমত্বকে, যেটি চাচ্ছে ষড়যন্ত্রকারীরা। ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য কিন্তু এটাই, দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ যেন মুখোমুখি অবস্থান চলে যায়। যখন সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারাবে, যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে শত্রু জ্ঞান করবে,
তখনই কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে এই ষড়যন্ত্রকারীদের জন্য সুবিধা হবে। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কিন্তু জানে না এই বাংলাদেশের মানুষ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে কিন্তু দেশটা স্বাধীন করেছিল। এই বাংলাদেশের মানুষ কিন্তু শেখ হাসিনার মতো এরকম কি বলবো পরাক্রমশালী স্বৈরাচারকে কিন্তু জীবন দিয়ে রক্তের বিনিময়ে তারা কিন্তু তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তো সেই বাংলাদেশের মানুষ তো এখনো বাংলাদেশে আছে নাকি তারা চলে গেছে কোথাও? গুটি কয়েক ষড়যন্ত্রকারী দেশের বাইরে বসে কি ষড়যন্ত্র করবে সেটার জন্য তো সাধারণ মানুষ চেয়ে নেই। সাধারণ মানুষ বাংলাদেশকে ভালো দেখতে চায়, এবং বাংলাদেশকে ভালো দেখতে চায় বলেই তারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি চায় না। আমি বারবার একটি কথা বলছি যে দেশের যদি কোনো অমঙ্গল হয়, দেশ যদি কোনো খারাপ পথে যায়, দেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, এর জন্য কেউ দায়ী থাকবে রাজনীতিবিদরা। ভালো কাজের জন্য যেমন রাজনীতিবিদদের সুনাম করা হয়, তেমনি অপকর্ম খারাপ কাজের দায়ও কিন্তু রাজনীতিবিদদেরই নিতে হবে। কারণ দিন শেষে সংসদে আপনারা যাচ্ছেন, সেখানে গিয়ে জনগণের কথা আপনারা বলতে চাচ্ছেন, কতটুকু বলতে পারছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু জনগণের জন্য তো যাচ্ছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তো যাওয়ার চেষ্টাটা করছেন। তো সেখানে জনগণ যদি ভালো না থাকে, জনগণ যদি খারাপ থাকে, জনগণকে যদি কোনো প্রশ্নের মুখোমুখি করা হয়, তাহলে তো রাজনীতিবিদদের কে দায়ে মুক্ত কোনোভাবেই করা যাবে না। এখন এই মুহূর্তে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলি চলছে, দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রোপাগান্ডাগুলি ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্যাসিস্টদের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তিরা যখন অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় কুৎসা রটাচ্ছে, তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা, একই সঙ্গে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা জামাত সহ এই বিএনপির সঙ্গে সমমনা যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তারা একই সঙ্গে সদ্য ভূমিষ্ঠ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবাই কিন্তু এক হতে হবে। ওই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একবার দেখলাম সব রাজনৈতিক দল এক হাত উঁচু করে বাংলাদেশের পক্ষে অবস্থান নিলেন। এখনো কিন্তু সেই অবস্থান সুদৃঢ় করতে হবে। যখন দেখবেন যে রাজনৈতিক নেতাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে, রাজনৈতিক নেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, হ্যাঁ সমালোচনা থাকবে, সমালোচনা থাকবে, সেটা গঠনমূলক সমালোচনা, কিন্তু এমন সমালোচনা থাকা উচিত না যেই সমালোচনার মাধ্যমে আপনি আরেকজনের চরিত্র হনন করছেন। সেই সমালোচনা কখনোই কাম্য হতে পারে না। যখন আপনি আরেকজনের চরিত্র হনন করবেন, আরেকজনের ধ্বংস কামনা করবেন, আরেক রাজনৈতিক দলের নিপাত চাইবেন, তখন কিন্তু বহিঃশত্রুরা এটাকে নিয়ে ফায়দা লোটার চেষ্টা করবে। তখন কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা এটাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতা শুরু করবে। এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। যে বিষয়টি দিয়ে এই বক্তব্য শুরু করেছিলাম, প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের সুবিধাভোগীরা কিন্তু এখনো অবস্থান করছেন, তারা ঘাপটি মেরে আছেন, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের কি বলবো এটাকে খারাপ উদ্যোগ নিতে একটুও পিছপা হবে না। সুতরাং নিজেদের মধ্যে যতই অনৈক্য করবেন তারা সুযোগ পাবেন। এখন সিদ্ধান্ত আপনাদের, রাজনীতিবিদদের। আপনারা কি তাদেরকে সুযোগ দেবেন নাকি দেবেন না? আপনারা কি জনগণকে শান্তিতে রাখবেন কি রাখবেন না? মাহে রমজান শেষ হয়ে আসলো, সামনে ঈদ। ঈদের আগ মুহূর্তে অন্তত সবাই মিলে এমন একটি শপথ নেন রাজনীতিবিদরা যে বাংলাদেশকে ভালো রাখার স্বার্থে নিজেদের ক্ষুদ্র স্বার্থ আপনারা ত্যাগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।